হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টে আজকের ভিডিওতে আমরা জানব শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগোরিদম। এটি একটি প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম। প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা জানতে হলে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, যা আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার সাজেশন থাকবে সেই ভিডিওগুলি দেখে আসা। চলুন আমরা বোঝার চেষ্টা করি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এই অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ধরে নিন আপনি কেক বেক করছেন, আপনার এর জন্য সময় দরকার 30 সেকেন্ড এবং এরপর আপনি ওয়াশ করবেন, এর জন্য সময় দরকার 20 সেকেন্ড এবং এরপর আপনি ক্লিন করবেন, এর জন্য আপনার সময় দরকার 25 সেকেন্ড। তো প্রথমত আপনাকে কেক বেক করতে বলা হলো, তো যখন আপনাকে কেক বেক করতে বলা হলো তখন আপনি কেক বেক করতে শুরু করলেন। তবে কেক বেক করার 10 সেকেন্ডের মধ্যে আপনাকে বলল ওয়াশ করতে। তখন আপনি দেখলেন ওয়াশ করতে তো আপনার 20 সেকেন্ড দরকার, তাহলে যেহেতু ওয়াশ করতে কম সেকেন্ড দরকার সেক্ষেত্রে আপনি আগে ওয়াশ করতে গেলেন। এটা যখন আপনি করতে থাকলেন তার কিছুক্ষণের মধ্যে আপনাকে ক্লিনিং করতে বলল, তবে ক্লিনিং করতে 25 সেকেন্ড দরকার, যেখানে ওয়াশ করতে দরকার মাত্র 20 সেকেন্ড। তাহলে এখানে সবচেয়ে কম সময়ে যে কাজটা হচ্ছে আপনি সেটাকে প্রেফার করছেন। মূলত এভাবেই শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এই অ্যালগোরিদম কাজ করে থাকে। এবার আমরা গ্যান্ট চার্ট তৈরি করব। সবার আগে কোন প্রসেসটি এসেছে? 0 টাইমে এসেছে P1, তার মানে 0 সেকেন্ডে P1 প্রসেস হতে শুরু করলো এবং P1 প্রসেস হয়ে সে 1 সেকেন্ডে যখন পৌঁছালো, P1 এর টোটাল বার্স্ট টাইম ছিল 8 সেকেন্ড। সে যখন অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে তাহলে P1কে আরও 7 সেকেন্ড এক্সিকিউট করতে হবে। ঠিক এই সময় 1 সেকেন্ডে আরেকটা প্রসেস এসেছে, তার নাম হচ্ছে P2। তাহলে আমাদের এখানে আরেকটা প্রসেস আছে যার নাম P2 এবং এর বার্স্ট টাইম হচ্ছে 4। তাহলে আমাদের কম্পিউটার এখন দেখবে আমার কাছে P1 আছে এবং P2 আছে। P1 এর জন্য আছে 7 সেকেন্ড, P2 এর জন্য আছে 4 সেকেন্ড। তাহলে কোনটা আগে এক্সিকিউট হবে? যার বার্স্ট টাইম কম সে আগে এক্সিকিউট হবে। যদিও এখানে P1 এক্সিকিউট হচ্ছিল, কিন্তু P1 এক্সিকিউট না হয়ে এখন P2 এক্সিকিউট হতে শুরু করবে। তাহলে P1 যখন এক্সিকিউট হয়েছিল 1 সেকেন্ড, তাহলে এখানে 1 সেকেন্ড এবং এখন P2 এক্সিকিউশন করা শুরু করলো। তো P2 এক্সিকিউট করে এখন সে 2 সেকেন্ডে এসেছে। তো যখন P2 2 সেকেন্ডে এসেছে তখন কি কি প্রসেস আমাদের কাছে আছে সেটা আমরা একটু দেখব। যখন P2 2 সেকেন্ডে আছে, অর্থাৎ অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে, তখন আগে থেকেই P1 ছিল 7 সেকেন্ড নিয়ে বসেছিল। এবার P2 অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে, তাহলে 4 - 1, তার মানে তাকে আরও 3 সেকেন্ড এক্সিকিউট করতে হবে। এবং 2 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রসেস অ্যারাইভ করেছে, সেটা হচ্ছে P3। তাহলে P3 এর জন্য বার্স্ট টাইম কত? 9। তাহলে এখানে আমাদের কাছে P3 আছে। এখন আমাদের সিপিইউ দেখবে যে P1 এর কাছে 7 সেকেন্ড, P2 এর কাছে 3 এবং P3 এর কাছে 9। তাহলে সবচেয়ে কম কে? P2। তাহলে এখনও সে P2 এক্সিকিউট করতে থাকবে। তাহলে P2 সে যখন আরও 1 সেকেন্ড এক্সিকিউট করলো তখন আমরা আসলাম 3 সেকেন্ডে। যখন আমরা আছি 3 সেকেন্ডে তখন আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি প্রসেস অ্যারাইভ করেছে এবং আগের প্রসেসগুলো তো আছেই। তাহলে 3 সেকেন্ডে আমাদের কাছে প্রসেস আছে P1, যার বার্স্ট টাইম এখনও 7 টাইম এক্সিকিউট করা বাকি আছে। P2 যে অলরেডি 2 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে, তার টোটাল এক্সিকিউশন ছিল 4 সেকেন্ড, সে আর অলরেডি 2 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে, তাহলে এখন তাকে আরও এক্সিকিউট করতে হবে 2 সেকেন্ড। তারপর আমাদের কাছে ছিল P3, P3 এর জন্য দরকার ছিল 9 সেকেন্ড এবং এখন আমাদের কাছে আছে P4। তাহলে P4 এর জন্য আছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বার্স্ট টাইম এখনও P2 এরই কম, তাহলে P2 এক্সিকিউট করবে। এখন
P2 আরও যখন 1 সেকেন্ড এক্সিকিউট করে 4 সেকেন্ডে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে 4 সেকেন্ডে আর কোনো অ্যারাইভাল টাইম বলতে কিছু নেই, অর্থাৎ অলরেডি আমাদের যতগুলো প্রসেস ছিল সবগুলো অলরেডি চলে এসেছে। তবে যদি এখানে আরও অনেকগুলো প্রসেস থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের চেক করে দেখতে হতো যে 4 সেকেন্ডে আরও কোনো প্রসেস এসেছে কি না। ওকে, যেহেতু 4 সেকেন্ডে আর কোনো প্রসেস আসেনি, তাহলে P2 এর আরও 1 সেকেন্ড দরকার প্রসেস করার জন্য। সে তাহলে আরও 1 সেকেন্ড প্রসেস করবে অ্যান্ড 5 সেকেন্ডে পৌঁছালো। তাহলে P2 এর এক্সিকিউশন কমপ্লিট, আমরা P2কে কেটে দিচ্ছি। এবার আমাদের কাছে P1, P3 এবং P4 আছে। তাহলে কে আগে এক্সিকিউট করবে? যার বার্স্ট টাইম কম। কার বার্স্ট টাইম কম? P4 এর বার্স্ট টাইম কম। তাহলে এখন P4 আগে এক্সিকিউট করবে। কত সেকেন্ডের জন্য? 5 সেকেন্ডের জন্য। তাহলে 5 + 5 = 10, কারণ প্রথমে P4 যখন এক্সিকিউশন করা শুরু করেছিল 5 সেকেন্ডে, সেটার সাথে আরও 5 সেকেন্ড যখন এক্সিকিউট করলো, তার মানে এখন 10 সেকেন্ড হয়ে গিয়েছে, রাইট? এবার P4 এর এক্সিকিউশন কমপ্লিট। এবার আমাদের কাছে আছে P1 এবং P3। তাহলে P1 এবং P3 এর মাঝে কার বার্স্ট টাইম কম? ডেফিনেটলি P1 এর। তাহলে এখন এক্সিকিউট হবে P1, এবং P1 এর জন্য দরকার ছিল 7 সেকেন্ড। কেন? কারণ প্রথমেই কিন্তু P1 অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে। ওর দরকার ছিল 8 সেকেন্ড, কিন্তু ও অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলেছে। তাহলে ওর বাকি ছিল কত? রিমেইনিং ছিল 7 সেকেন্ড। তাহলে এখন সে আরও 7 সেকেন্ড এক্সিকিউট করছে, এবং এখন আমাদের কমপ্লিকেশন টাইম এখানে হলো 17। এবার আমাদের বাকি আছে P3। তো ডেফিনেটলি এখন P3 এক্সিকিউট করবে, এবং P3 এর এক্সিকিউশনের জন্য দরকার ছিল 9 সেকেন্ড, এবং P3 এর কমপ্লিশন টাইম তাহলে 26। ওকে, আমি এখানে গ্যান্ট চার্টটি আবার লিখে নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশনের কাজগুলো দেখব। এখানে হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম লিখতে হবে। এখন কমপ্লিকেশন টাইম কি সেটা আমি আগেও বলেছি, আমি আবার বলছি এই ভিডিওতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কমপ্লিকেশন টাইম হলো কোনো একটি নির্দিষ্ট প্রসেস কত সেকেন্ডে গিয়ে কমপ্লিট হচ্ছে। এখানে P3 কখন কমপ্লিট হয়েছে? P3 কমপ্লিট হয়েছে 26-এ। P1 কখন কমপ্লিট হয়েছে আপনারা কি বলতে পারবেন? P1 কিন্তু দুইটা জায়গায় আছে, একটা এখানে আরেকটা এখানে। কিন্তু P1 কিন্তু কমপ্লিট হয়েছে 17 সেকেন্ডে গিয়ে। ও হয়তো শুরু করেছিল 0 সেকেন্ডে, 1 সেকেন্ডে গিয়ে সে আবার হোল্ড চেয়েছিল, কিন্তু ও আবার যখন এক্সিকিউশন শুরু করেছিল তখনও 17 সেকেন্ডে গিয়ে টোটালি এক্সিকিউশন কমপ্লিট করেছে। তাহলে P1 এর কমপ্লিকেশন টাইম কিন্তু 17। তাহলে আমরা এখানে লিখছি P1 এর কমপ্লিকেশন টাইম 17। ঠিক সেমভাবে P2 এর এক্সিকিউশন কখন কমপ্লিট হয়েছে? 5 সেকেন্ডে গিয়ে। তাহলে P2 এর কমপ্লিশন টাইম হলো 5। ঠিক একইভাবে P3 এর কমপ্লিশন টাইম হচ্ছে 26, এবং P4 এর কমপ্লিকেশন টাইম 10। আমি দুঃখিত, এখানে আমি একটা প্রসেস একটু বেশি নিয়ে ফেলেছি। এখন আমরা দেখব টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করার যে রুলসটা সেটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আমরা এখানে কমপ্লিশন টাইম পেয়ে গিয়েছি, আর কোশ্চেনে আমাদের অ্যারাইভাল টাইম দেয়া আছে। তাহলে কমপ্লিশন টাইম থেকে আমরা অ্যারাইভাল টাইম যদি বিয়োগ করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম আমরা পেয়ে যাব। তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম 17, P2 এর 4, P3 এর 24 এবং P4 এর 7। এবার আমরা ক্যালকুলেট করব ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম ক্যালকুলেট করার রুলস হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। আমরা এই জায়গায় টার্ন অ্যারাউন্ড টাইম অলরেডি ক্যালকুলেট করেছি, এবং আমাদের কোশ্চেনে অলরেডি বার্স্ট টাইম দেয়া আছে। তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম 17 থেকে বার্স্ট টাইম 8 যদি মাইনাস করি, তাহলে আমরা আমাদের ওয়েটিং টাইম পেয়ে যাব। তাহলে P1 এর জন্য আমাদের ওয়েটিং টাইম 9, তারপরে 0, 15 অ্যান্ড 2। এবার আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করব। সেটা হচ্ছে 52/4 = 13, এবং এভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করব। সেটা হচ্ছে 26/4 = 6.5।
এবার যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, আমরা গত ভিডিওগুলোতেও জেনেছি, আজকে আবারও জানবো, সেটা হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং এভারেজ ওয়েটিং টাইম যার কম হবে সেই অ্যালগোরিদমের পারফরমেন্স তত বেশি হবে। অর্থাৎ এই যে আমরা এখানে এভারেজ টাইম বের করেছি, এই এভারেজ টাইম যে অ্যালগোরিদমের কম হবে সেই অ্যালগোরিদমকে আমরা বেটার অ্যালগোরিদম বলতে পারি, বা তার পারফরমেন্স অন্য অ্যালগোরিদমের থেকে তুলনামূলক বেশি। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এই অ্যালগোরিদমটি প্রিমটিভ নাকি নন প্রিমটিভ? আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম নন প্রিমটিভ বলতে কি বোঝায়। নন প্রিমটিভ বলতে একটা প্রসেস আসবে, যদি সে একবার এসে যায় তাহলে সে পুরোপুরি কমপ্লিট হবে, এক্সিকিউশন কমপ্লিট করবে, তারপর অন্য আরেকটি প্রসেস আসতে পারবে, তার আগে অন্য কোনো প্রসেস আসতে পারবে না। কিন্তু প্রিমটিভ হচ্ছে যদি একটি প্রসেস আসে এবং সেই সাথে ওই প্রসেসটি এক্সিকিউট করতে করতে অন্য আরেকটা প্রসেস যদি আসে, সেক্ষেত্রে এমন হতেও পারে যে আমাদের অ্যালগোরিদম ওই প্রসেসটা বাদ দিয়ে অন্য একটা প্রসেস নিয়ে কাজ করতে শুরু করবে, রাইট? তাহলে আপনারা আমাকে বলুন যে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এই অ্যালগোরিদমটা প্রিমটিভ নাকি নন প্রিমটিভ? ডেফিনেটলি প্রিমটিভ, কারণ আমরা দেখেছি যে যখন আমাদের অ্যালগোরিদম P1কে নিয়ে কাজ করছিল তখন P2 চলে আসার কারণে P2 এর যেহেতু বার্স্ট টাইম কম ছিল এবং P2 অনেক দ্রুত কমপ্লিট করতে পারতো, সেই জন্য P2 এর কাজ আগে কমপ্লিট করেছে অ্যান্ড পরবর্তীতে গিয়ে আবার P1 এর কাজ কমপ্লিট করেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু P1 একবার এসেছে অ্যান্ড টোটালি এক্সিকিউট হয়ে অন্য আরেকটা প্রসেস এসেছে, এরকম কিন্তু হয়নি। তার মানে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এই অ্যালগোরিদমটা প্রিমটিভ। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদেরকে সহজভাবে বোঝানোর। তারপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার ট্রাই করব। এছাড়া আপনাদের যদি কোনো পরামর্শ থাকে নিশ্চয়ই জানাবেন, আমি সেই অনুযায়ী নেক্সট ভিডিওগুলো মেক করার ট্রাই করব।